শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করত ভারত, বললেন চরমোনাই পীর। শেখ হাসিনার বিচার চাইতে গিয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রদলের দুই গ্রুপ। জানাবো ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর অগ্নিসংযোগ, ভারতের বিবৃতি ভালোভাবে নেয়নি বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো সরকারকে যুবদলের শরীফুদ্দীন জুয়েল দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করত ভারত, বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ভারত মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করত। এরপরেও কি আপনারা বোঝেন নাই আসলে ভারত কি চায়? চরমোনাই পীর বলেন, বিগত 53 বছর স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে দেশের কল্যাণ, মানুষের কল্যাণ আমরা দেখিনি। হাজার হাজার লাখ লাখ মায়ের কোল সন্তান হারা হয়েছে। 53 বছরে দুনিয়ার ভেতরে একবার দুইবার নয়, দেশটা চোরের দিক থেকে 5 বার ফার্স্ট হয়েছে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। সেই হিসেবে আমি বলবো, স্বাধীনতার 53 বছরে যাদের ক্ষমতায় দেশ পরিচালনা দেখেছি, তারা আবার ক্ষমতায় আসার পর নতুন আর কোনো ভালো কিছু পাওয়ার আশা একটা অবাস্তব কথা। এজন্য এই পরিবর্তন আমাদেরই করতে হবে। আন্দোলন পরবর্তী দেশের অবস্থা সম্পর্কে তিনি বলেন, 5ই আগস্ট অভ্যুত্থানের পর দেশের ভেতরে যেই পরিবেশ তৈরি হয়েছে, আমি সারা দেশে সফর করার পর এটাই মনে হয়েছে এখন মানুষ পরিবর্তন চায়, যেই পরিবর্তনটা হলো ইসলামের পক্ষে। তিনি বলেন, 1996 সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হয় শেখ হাসিনা। তখন সে প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতে গিয়েছিল। ভারতে যাওয়ার পর তার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিল। মুসলমানের মাথায় সিঁদুর পরাবে, এটা আমাদের একটি পর্যালোচনার বিষয় ছিল। এরপর আমরা কি দেখলাম? আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে তারা সম্বোধন করে মুখ্যমন্ত্রী। সিকিম সহ বিভিন্ন স্বাধীন রাষ্ট্রগুলো তারা বিভিন্ন পর্যায়ে দখল করে নিয়েছিল। এখন তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র নেই, তারা এখন ভারতের একটি অঙ্গরাজ্য হয়েছে। 16ই ডিসেম্বর যখন আমাদের দেশের স্বাধীনতা উদযাপন করি, ভারতও করে। নরেন্দ্র মোদীও সেদিন বলেছিল, কিন্তু তারা কি সেদিন বলেছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে? তারা বলেছে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে ভারত বিজয় লাভ করেছে। এরপরেও কি আপনারা বোঝেন না যে ভারত কি চায়? নির্বাচন নিয়ে তিনি বলেন, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশ আমাদের, এই দেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে, এটা কখনোই সহ্য করা যাবে না। 53 বছরের স্বাধীনতায় যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, তাতে এককভাবে দল ক্ষমতায় যায়, যাওয়ার পর ফ্যাসিস্ট চরিত্র হয়, খুনি হয়, পাচারকারী হয়। এর পরিবর্তন আমাদেরই করতে হবে। সেই লক্ষ্যে আমরা বলেছি 91টির মতো দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে। প্রতিটি ভোটের মূল্যায়ন হবে ছোট থেকে সব দলের সম্পৃক্ততায়। যখন সব প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তখন আর ফ্যাসিস্ট চরিত্র একদমই থাকতে পারবে না। এটাই আমাদের দাবি। শেখ হাসিনার বিচার চাইতে গিয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রদলের দুই গ্রুপ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। রোববার দুপুরে দাগনভূঞা বাজারের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। শেখ হাসিনার বিচারের দাবিতে দুই গ্রুপ মিছিলের ডাক দেয়। স্থানীয়রা জানান, জেলা ছাত্রদলের সহসভাপতি জামশেদুর রহমান ফটিক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। 5ই আগস্টের পর থেকে আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। দাগনভূঞা থানার পরিদর্শক মোহাম্মদ আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরবর্তীতে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ হন তারা। প্রাথমিকভাবে আমরা একজন পথচারী আহত হওয়ার খবর পেয়েছি। সংঘর্ষে দুই গ্রুপের আহত থাকতে পারে। ধাওয়ায় উভয় গ্রুপ পালিয়ে গেছে। এ বিষয়ে জানতে ফেনী জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল জাবেদকে মুঠোফোনে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন জানান, শুনেছি শেখ হাসিনার বিচারের দাবিতে দাগনভূঞা উপজেলা ছাত্রদল একটি মিছিলের ডাক দেয়। সেখানে বিনা উস্কানিতে ফটিকের নেতৃত্বে হামলা করে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে 20 জন আহত হয়েছে। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর অগ্নিসংযোগ, ভারতের বিবৃতি ভালোভাবে নেয়নি বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত। বিষয়টি ভালোভাবে নেয়নি ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না।
গত 5ই ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে অবস্থান পরিষ্কার করেছে। রফিকুল আলম বলেন, এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করে ভারত। গত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, হামলা ভাঙচুরের এই ঘটনার অবশ্যই নিন্দা জানানো উচিত। তিনি বলেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি 5ই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়, যা দুঃখজনক। বাঙালির পরিচয় গড়ে দেওয়া স্বাধীন সংগ্রামের মূল্য যারা দেন এবং এই নিয়ে যারা গর্ববোধ করেন তাদের প্রত্যেকেই এই বাসভবনের গুরুত্ব বোঝেন। এরপরেই হামলার ঘটনা নিয়ে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলেন, ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যা বহিঃপ্রকাশ ঘটেছে। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবেই 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেয়। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের একদিনের ব্যবধানে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে দিল্লি। সরকারকে যুবদলের শরীফুদ্দীন জুয়েল দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয়। এই অভ্যুত্থান বাংলাদেশের আপামর জনগণের অংশগ্রহণের মাধ্যমে সফল হয়েছে। যুবদল নেতা বলেন, বিগত 17 বছর ধরে বাংলাদেশের মুক্তিকামী জনতা ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছে এবং অবশেষে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা গদি ছেড়ে পালিয়ে গেছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন স্বৈরাচার পতনের মূল রূপকার। জুয়েল বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে সফল হতে দেওয়া হবে না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদেরকে এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছি। আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটা সফল ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন। মহানগর যুবদলের এই নেতা বলেন, বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। জনগণই ঠিক করবে তাদের প্রতিনিধি কারা হবে এবং একমাত্র জনগণের ভোটাধিকারের মাধ্যমে এটা সম্ভব। তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার করার অধিকার রাখে। শরীফুদ্দীন জুয়েল বলেন, যুবদলে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় নেই, কখনো দেওয়া হবে না। যারা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, রাজপথে ছিল, হামলা মামলার শিকার হয়েছে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারাই যুবদলের প্রকৃত কর্মী। একমাত্র তারাই ভবিষ্যতে যুবদলের নেতৃত্বে আসার যোগ্যতা রাখবে। আন্দোলনের সময় যারা নেতৃত্বে ছিল তারা চাঁদাবাজি দখলবাজিতে জড়িত না। যারা ঘাপটি মেরেছিল, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলেছে, তারাই চাঁদাবাজি দখলবাজিতে জড়িত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।